আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সামাজিক মাধ্যম বন্ধের প্রতিবাদে জেন জি আন্দোলনে উত্তাল নেপাল। পার্লামেন্ট ভবন দখল, বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে নিহত 16। কাঠমান্ডু ও পোখারায় কারফিউ। ডাকসুতে ভোট উৎসবকাল, প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়। ৮ শতাধিক বুথে পৌঁছেছে সরঞ্জাম। আজ রাত ৮টা থেকে দুদিন ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি। নির্বাচনের আগের দিন প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। প্রতিটি কেন্দ্রে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৩ স্তরের নিরাপত্তা, দায়িত্ব পালন করবে বিজিবি। নির্বাচন বানচাল ও গণতান্ত্রিক ধারা ব্যাহত করার ষড়যন্ত্র চলছে। ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মেলনে তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান। এবার সারা দেশে ৩৩,০০০ পূজা মণ্ডপ। দুর্গোৎসব উদযাপনে নাশকতার হুমকি নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সর্বোচ্চ সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় আইএমএফ এর কাছে $5 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ, জানালেন অর্থ উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নেপালের রাজধানী কাঠমান্ডুতে জেনজিদের দুর্নীতি বিরোধী আন্দোলন ও সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে চলা বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত 18 জন নিহত হয়েছেন, আহত শতাধিক। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুপুরে শান্তিপূর্ণভাবে সমাবেশ শুরু হলেও পরে আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পার্লামেন্ট ভবনে ঢুকে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এদিকে হতাহতের ঘটনায় উত্তেজনা বাড়তে থাকায় কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও স্থানে কারফিউ জারি করেছে প্রশাসন। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। সোমবার দুপুরে জেনজির তরুণরা নেপালের কাঠমান্ডুতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে। রাজনীতিবিদদের দুর্নীতি ও দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে স্লোগান দেয় তারা। এ সময় কয়েক হাজার মানুষ পার্লামেন্ট ভবনের দিকে যাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। মুহূর্তেই প্রতিবাদ সমাবেশ রূপ নেয় সংঘর্ষে। দেশটির পার্লামেন্ট ভবনের মূল ফটকের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে। রাবার বুলেট, টিয়ার সেল, জলকামানের সাথে প্রাণঘাতী গুলিও ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। বিক্ষোভকারী ছাড়াও আহত হন সাংবাদিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। হাসপাতালে ভর্তি হওয়া অনেকের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে এই সংখ্যা আরও বহুগুণ বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে নেপাল সরকার। কাঠমান্ডু, পোখারা সহ সব সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনার আশেপাশের এলাকায় অনির্দিষ্ট সময়ের জন্য জারি করা হয়েছে কারফিউ। এদিকে পরিস্থিতি শান্ত করতে প্রশাসন ও আন্দোলনকারীদের সংলাপে বসার আহ্বান জানিয়েছে বিভিন্ন মহল। তবে প্রাণহানির ঘটনায় দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। রাত পোহালেই মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচন। দীর্ঘ 6 বছর পর কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোট আয়োজনে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতরাতে শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ডাকসু নির্বাচন ভোটের আবহ তৈরি করেছে গোটা দেশে। এই নির্বাচন জাতীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। টানা প্রচারণা আর কথার লড়াইয়ের পর এখন ভোটের চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রতিনিধি নির্বাচনে রায় দেওয়ার অপেক্ষায় প্রায় 40,000 শিক্ষার্থী। তবে সারা দেশের মানুষেরই নজর এখন ডাকসু নির্বাচনের দিকে। ডাকসুর কেন্দ্রীয় সংসদের 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 470 জন প্রার্থী। কেবল ভিপি পদেই লড়ছেন 44 জন। জিএস পদে 19 ও এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 25 জন। শিক্ষার্থীরা প্যানেলভুক্ত ও স্বতন্ত্র হয়ে অংশ নিচ্ছেন এই নির্বাচনে। তবে বেশিরভাগ আলোচনা ভিপি প্রার্থীদের ঘিরে।
ছাত্রদল মনোনীত প্যানেল, শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাসের প্যানেল, বাম সমর্থিত প্রতিরোধ পর্ষদ, উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য সহ মোট 10টি প্যানেল রয়েছে ভোটের লড়াইয়ে। ভিপি পদে বেশি আলোচনায় রয়েছেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান, শিবিরের সাদিক কায়েম, বাকছাসের আব্দুল কাদের ও বৈষম্য বিরোধী প্যানেলের উমামা ফাতেমা। প্রায় 11 মাসের বিস্তারিত এবং ব্যাপক প্রস্তুতি শেষে সমস্ত অংশীজনদেরকে সাথে নিয়ে আমরা প্রস্তুতির শেষ ভাগে চলে এসেছি। এবারের নির্বাচনটি বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ। বহু বছর পর আমরা একটি ঐতিহাসিক নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং সেই প্রক্রিয়াতে বিজয়ী এবং বিজিত উভয় পক্ষই গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। 1921 সালে 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই স্যার এফ রহমানের উদ্যোগে আবাসিক হলে গঠন করা হয় ছাত্র সংসদ। হলের পর 1922-23 সালে যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের। এর 3 দশক পর নামকরণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। পরে নানা সময়ে ঐতিহাসিক ভূমিকার কারণে দেশের দ্বিতীয় সংসদ বলা হয় ডাকসুকে। ভাষা আন্দোলন, 6 দফা দাবি, 69-এর গণ অভ্যুত্থান কিংবা 90-এর এরশাদ বিরোধী আন্দোলন প্রতিটি ঐতিহাসিক সংগ্রামে নেতৃত্ব দেয় ডাকসুর প্রতিনিধিরা। 24-এর ছাত্র গণ অভ্যুত্থানেও সম্মুখ সারিতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠার পর 37 বার অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। সবশেষ 2019 সালে হয়েছিল ছাত্র সংসদ নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণ অভ্যুত্থান পরবর্তী এই সময়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এই নির্বাচনের ফলাফল পাল্টে দিতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক নানা হিসেব নিকেশ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আগের দিনও পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রার্থীরা। সাইবার অ্যাটাকের অভিযোগ করে জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেল জানায়, যারা রাজনৈতিকভাবে মোকাবেলায় ভয় পায় তারাই ষড়যন্ত্রের পথ বেছে নিচ্ছে। যদিও এসব অভিযোগের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন অন্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। বলছেন, ভোটাররা আসল প্রার্থীকেই বেছে নেবেন। তবে আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় ক্যাম্পাসে নীরব ছিল ইসলামী ছাত্র শিবিরের প্যানেল। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। সবার চোখ এখন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। অপেক্ষার পালা শেষ, প্রস্তুত ডাকসু নির্বাচনের মহামঞ্চ। এই শিক্ষার্থীদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণের, স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের প্রতিজ্ঞা কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের সব প্রার্থীর। তারা যাতে পজিশনে গিয়ে আবার আমাদের না ভুলে যায়। মতাদর্শ আর কার্যপরিকল্পনায় কিছুটা ভিন্নতা থাকলেও প্রচারণায় যে ভালো পরিবেশ দেখা গেছে, তাতে এবার ভোট বিপ্লবের প্রত্যাশাও সবারই। ক্যাম্পাসে যে শান্তি বজায় রয়েছে, আমাদের প্রক্টোরিয়াল টিম বা প্রশাসনকে আমি ধন্যবাদ জানাবো। তবে ভোটের আগের দিনও মধুর ক্যান্টিনে অভিযোগের সুর জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত পরিষদের। জানান, সাইবার অ্যাটাকে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আইডি। 9 সেপ্টেম্বর ভোটের মাধ্যমে তার জবাব মিলবে বলেও মনে করেন তারা। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চায় প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা আগামীকাল 9 সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাআল্লাহ আপনারা দেবেন। একই অভিযোগ করেছে ছাত্র শিবিরের প্যানেল, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ও ভিপি প্রার্থী উমামা ফাতেমাও। সারাদিন কোনো প্রকার বিশৃঙ্খলতা ছাড়া যাতে একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে আমরা সকলে নির্বাচনে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আগামীকাল 9 তারিখ তাদের ডাকসুতে অংশগ্রহণের মধ্য দিয়ে, ডাকসু নির্বাচনে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মধ্য দিয়ে যারা ডাকসুকে বানচাল করতে চায়, যারা ডাকসুতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তাদেরকে সঠিক জবাব দেবে। যদিও তাদের এই অভিযোগকে সন্দেহের চোখে দেখছেন অন্য প্রার্থীরা। শিক্ষার্থীরা হয়তো এই জিনিসগুলো জানেন, তারা বুঝেন আসলে যে বড় বড় প্রভাব বলয়গুলো এতদিন ডাকসু হতে দেন নাই, আটকে রেখেছিলেন, কারণ ডাকসু হলে তাদের ক্ষমতা তাদের হাতছাড়া হয়ে যাবে। তবে আর যাই হোক, 24-এর গণ অভ্যুত্থানের পথ দেখিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে প্রার্থীদের সব তর্ক বিতর্ককে ছাপিয়ে শিক্ষার্থী বান্ধব প্রার্থীরাই জয়ী হবেন বলে প্রত্যাশা দেশের এই মেধাবীদের। 2019 সালের সবশেষ ডাকসু নির্বাচনের কথা হয়তো অনেকেরই মনে রয়েছে। সেবার ব্যালট পেপার ছড়িয়ে পড়ার খবর করেছিলেন সংবাদকর্মীরা, যেটা ছিল প্রশ্নবিদ্ধ। তবে এবারের পরিস্থিতিটা একেবারেই ভিন্ন। আছে দারুণ এক পরিবেশ। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে
প্রত্যাশা বেড়েছে শিক্ষার্থীদের, ভোট দিয়ে নির্বাচিত করবেন পছন্দের প্রার্থীকে। সেই দৌড়ে এগিয়ে রয়েছেন আবিদুল ইসলাম খান ছাত্রদলের ভিপি প্রার্থী এবং সাদিক কায়েম ছাত্র শিবিরের ভিপি প্রার্থী। এর বাইরে গিয়ে আবার চমক দেখাতে পারেন আব্দুল কাদের এবং উমামা ফাতেমাও। দেখা যাক শেষ পর্যন্ত কে হন ডাকসুর সেনাপতি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রক্টর ডক্টর সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, ভোটের দিন থেকে পরবর্তী 2 দিন পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবে বিজিবি। আজ রাত থেকে বুধবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগত কাউকেই ঢুকতে দেওয়া হবে না। এদিকে ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। নির্ভয়ে সবাইকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সিনিয়র রিটার্নিং কর্মকর্তা ডক্টর গোলাম রব্বানী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাত পোহালেই বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রের 810টি বুথে সকাল 8টা থেকে শুরু হবে ভোট, চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলো সাজানো হয়েছে উৎসবের আমেজে। কেন্দ্র ও বুথ তৈরির কাজ প্রায় শেষ। ভোটের দিন সকালে কেন্দ্রে পৌঁছে দেয়া হবে বাক্স ও ব্যালট সহ নির্বাচনী সামগ্রী। ক্যাম্পাসের প্রবেশ এবং বের হওয়ার পথে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে পুলিশের সরব উপস্থিতি। প্রক্টর বলছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর এই নির্বাচনে নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। পতন হয়েছে, কিন্তু তাদের লোকজন এখনো জানান দেওয়ার চেষ্টা করছে এবং তারা এই নির্বাচন ভণ্ডুল করার জন্য যথেষ্ট অপতৎপরতা চালাচ্ছে। আমাদের কাছে খবর আছে এবং আমরা সে ব্যাপারে সজাগ আছি। আমাদের 19টা টিম কাজ করবে। আমার 19 জন অ্যাসিস্ট্যান্ট প্রক্টরের তত্ত্বাবধানে। আমাদের ভলান্টিয়ার থাকছে, বিএসসি থাকছে, আমরা শিক্ষকরা থাকছি, পুলিশ থাকছে। ঠিক আছে, 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে। ভিপি, জিএস, এজিএস এবং হল সংসদের বিভিন্ন পদ সহ মোট 41টি পদে নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দেবে প্রায় 40,000 শিক্ষার্থী। সিনিয়র রিটার্নিং কর্মকর্তা ডক্টর গোলাম রব্বানী জানিয়েছেন, শিক্ষার্থীদের কেন্দ্রে এসে ভোট দেয়া নির্বিঘ্ন করতে শাটল বাস সার্ভিস রাখা হয়েছে। ছাত্রছাত্রীরা ঢাকা শহরে বিভিন্ন রুট থেকে আসবে, তাদের জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। ঢাকার বাইরে যে সমস্ত জেলা থেকে আমাদের বাসগুলো আসে, সেখানেও পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। বহিরাগত লোকজন আমাদের এখানে রেস্ট্রিক্টেড থাকবে। রাত থেকে আমাদের সেই রেস্ট্রিকশনটা চলবে 10 তারিখ সকাল পর্যন্ত। নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। উৎসবমুখর পরিবেশে ডাকসু এবং সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে। নির্বাচনের সার্বিক আয়োজন ও পরিবেশ দেখে আনন্দিত ভোটাররা। শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে এমন প্রার্থীকেই ভোট দিতে চান তারা। ক্যাম্পাসের পরিবেশ অনেক ভালো আছে। যদি এইভাবে থাকে তাহলে মনে হয় যে ভোট গ্রহণ সুষ্ঠু হবে। আমি চাই ক্যাম্পাসের জন্য যারা কাজ করবে, নট অনলি অ্যাবাউট পলিটিক্স অর এনিথিং। শিক্ষার্থী বান্ধব এবং কি শিক্ষার্থী বান্ধব কাজের সাথে অতীতে যুক্ত ছিল এবং কি ভবিষ্যতে তাকে পাবো এরকম ক্যান্ডিডেটকে ভোট দেব। এবারের ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো এলইডি স্ক্রিনে দেখানো হবে ভোট গ্রহণ ও গণনা। 2024-এর গণ অভ্যুত্থানের পর দেশের ছাত্র রাজনীতিতে সবচেয়ে বড় ভোটের আয়োজন ডাকসু নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা নিরাপদে ভোট দেওয়ার মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী বেছে নেবেন এমন আশা সংশ্লিষ্টদের। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মিজান শাহজাহান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের পরিবেশ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। নাবিলা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সারা দেশের চোখ এখন ডাকসুর দিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। জাতীয় নির্বাচনের আগে এই যে ডাকসু নির্বাচন, এটি সবার কাছে একটি অন্যতম আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ বলছেন যে ডাকসু নির্বাচনের প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে, আবার কেউ বলছেন এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আপনাকে আমি জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের জন্য মোট 8টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। আমি ঘুরে ঘুরে সবগুলো কেন্দ্রই দেখেছি। এর মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং কেন্দ্রগুলোকে বন্ধ করে রাখা হয়েছে। আমাদেরকে জানানো হয়েছে যে আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে
হবে 8টার আগে, ভোট গ্রহণ শুরুর আগে এই স্বচ্ছ ব্যালট বাক্সগুলো সাংবাদিকদের সামনে এবং প্রার্থী ও প্রার্থীর এজেন্টদের সামনে খোলা হবে এবং তাদেরকে দেখিয়ে পরে সিলগালা করা হবে। সেই সিলগালা করার পরে সেখানে ভোট নেওয়া শুরু হবে সকাল 8টা থেকে এবং আগেই বললাম যে যেটি চলবে বিকেল 4টা পর্যন্ত। আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের খুব একটা আনাগোনা দেখা যাচ্ছে না, কারণ এখন সবাই হলমুখী হয়ে গেছেন, তারা পড়াশোনায় ব্যস্ত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে এটি তো কোনো রাজনৈতিক বিষয় নয়, রাজনৈতিক দলের কোনো আয়োজন নয় বা নির্বাচন নয়, তারা পড়াশোনাও করবেন আবার তাদের প্রতিনিধিত্ব তারা নির্বাচিত করবেন। আর যেহেতু আজকে প্রচারণা চালানো যাবে না, আপনি জানেন যে গতকাল রাত 11টা থেকেই বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালানো বন্ধ রয়েছে, সেজন্য প্রার্থীরাও তাদের জায়গায় অবস্থান নিচ্ছেন। আগামীকাল তারা কাদেরকে এজেন্ট নিয়োগ দেবেন, তারা কিভাবে নির্বাচনটি উঠিয়ে আনবে সেসব বিষয়ে তারা তাদের মতো করে তারা বৈঠক করছেন, একান্ত বৈঠক করছেন। আরেকটি বিষয় হলো যে এখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যদি বলি, এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে, এখানে পুলিশের একাধিক টিম রয়েছে, সেখানে যেরকম সিভিল টিম রয়েছে, আবার পোশাকধারী ইউনিফর্মধারী পুলিশও এখানে দায়িত্ব পালন করছেন। সুতরাং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। তবে শঙ্কার একটি বিষয় রয়েছে নাবিলা, যে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনকি ডিএমপির প্রধান যিনি শেখ সাজ্জাদ আলী ডিএমপি কমিশনার, তিনিও শঙ্কা প্রকাশ করেছেন। প্রার্থীদের থেকেও কেউ অভিযোগ করেছেন যে নীলক্ষেতে গত বৃহস্পতিবার থেকে অগণিত ভুয়া আইডি কার্ড বানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে। এসব অভিযোগ গোয়েন্দা তথ্যের মাধ্যমে পুলিশ পেয়েছে বলেও তারা স্বীকার করেছে। এই সমস্ত আইডি কার্ড ব্যবহার করে আপনি জানেন যে আগামীকাল থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজকে রাতে 8টার পর থেকেই বৈধ আইডি কার্ডধারী শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিক ছাড়া, সাংবাদিক তাও পাশদারি হতে হবে ডাকসু নির্বাচনের কাভারেজের জন্য, আর কেউ প্রবেশ করতে পারবে না। এখন প্রশ্ন হলো আগামীকাল যদি ওই ভুয়া আইডি কার্ডধারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটের কেন্দ্রে প্রবেশ করে এবং লাইনে দাঁড়িয়ে যায় এবং সেখানে যদি তারা বিচ্ছিন্ন কোনো ঘটনা, যেটা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটায়, তার দায় কে নেবে সেটি নিয়ে প্রার্থীরা শঙ্কিত। আইনশৃঙ্খলা বাহিনী বলছেন যে তারা এই ভুয়া আইডি কার্ডধারীদের কিভাবে শনাক্ত করা যায় সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলছেন। সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত যে উৎসবমুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে, এটি যদি আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ এবং রাতে যখন ফলাফল ঘোষণা করা হবে সেই ফলাফল ঘোষণা পর্যন্ত অব্যাহত থাকে, তাহলে ডাকসুর এবারে নির্বাচনটি হতে পারে একটি মডেল নির্বাচন এবং সেরকম যেন একটি মডেল নির্বাচন হয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং প্রার্থীদেরও প্রত্যাশা। নাবিলা, এই হচ্ছে মোটামুটি আমার কাছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের সবশেষ খবর। পরবর্তী সংবাদে এ বিষয়ে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। নাবিলা, ধন্যবাদ মিজান আপনাকে। ডাকসু নির্বাচনের প্রার্থিত ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জুলিয়াস সিজার তালুকদারের রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী শিশির মনির জানান, জুলিয়াস সিজার তালুকদার ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন না, একই সাথে ভোটার তালিকা থেকে বাদ পড়ায় ভোটও দিতে পারবেন না তিনি। তারা চেয়েছিলেন রুল তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার জন্য, তাকে ব্যালট পেপার দেওয়ার জন্য এবং ভিপি পদে নির্বাচন যেন স্টে করা হয়, সেই জন্যই তারা চেয়েছিলেন। তো আজকে মাননীয় হাইকোর্ট ডিভিশন তার এই রিট পিটিশনটি সামারিলি রিজেক্ট করে দিয়েছেন। তার অর্থ হলো আগামীকালকে তিনি প্রার্থী হতে পারবেন না, তিনি নির্বাচনে কন্টেস্ট করতে পারবেন না, ভোটার তালিকাও তার নাম থাকবে না এবং আগামীকালকে যথারীতি সকাল 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রা যেন ব্যাহত না হয় সেজন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, গণতন্ত্রের যাত্রাকে কেউ যাতে বিঘ্নিত করতে না পারে তা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ 8 বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষ যখন ভোট দিতে উন্মুখ হয়ে আছে ঠিক তখনই গণতন্ত্রের পথকে রুদ্ধ করার চেষ্টা চলছে। কোনো অপশক্তি যাতে নির্বাচনের পথে বাধা না হতে পারে তা নিশ্চিতে নেতাকর্মীদের একজোট থাকতে হবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একজোট হয়ে থাকবেন এবং বাংলাদেশে যেন কোনো অপশক্তি গণতন্ত্রের পথে বাধা না হয়ে দাঁড়ায়
সেইভাবে অতীতে যেমন আপনারা সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, তেমনই অটুট শক্তি হয়ে দাঁড়িয়ে থাকবেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, কয়েকটি রাজনৈতিক দল বিভিন্ন বিষয়ে বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছে, এতে করে দেশে অরাজকতা তৈরি হতে পারে। বলেন, ভোটের মাধ্যমে জনগণই তাদের প্রতিনিধি বেছে নেবে। জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি, একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে, যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে। জনগণের উপরে যদি বিশ্বাস রাখেন, জনগণের উপরে যদি আস্থা রাখেন, তাহলে জনগণের উপরে ছেড়ে দিন। আপনার নীতি, আদর্শ, আপনার লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করুন। লেট পিপল ডিসাইড। আগামী নির্বাচন সহজ হবে না উল্লেখ করে তারেক রহমান বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন থামবে না। কেউ কেউ কোনো কিছু করার চেষ্টা করছে, যার মাধ্যমে জনগণের সেই প্রস্তাবিত গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রা ব্যাহত হতে পারে। গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব, অবশ্যই সেই পদ্ধতিতে, যে পদ্ধতি জনগণ সমর্থন করে। গণতন্ত্রের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। এবার শারদীয় দুর্গাপূজা উদযাপনে নাশকতার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেজন্য সর্বোচ্চ সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। দুর্গাপূজা উপলক্ষে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সনাতন সম্প্রদায়ের সমন্বয় বৈঠক শেষে তিনি একথা জানান। এবার সারা দেশে 33,000 পূজা মণ্ডপ হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, 24 ঘন্টা নজরদারিতে থাকবে এসব মণ্ডপ। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। এখানে আছে সারা দেশে প্রায় আমাদের এখানে 32,666টা। গত বছরও আমরা কিন্তু আসন্ন দুর্গাপূজায় কোনো মণ্ডপে হামলা, ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সনাতন সম্প্রদায়ের সাথে বৈঠক করে আইনশৃঙ্খলা বাহিনী। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেন, গত বছরের চেয়ে এবার পূজা আরও নিরাপদে উদযাপিত হবে। তিনি জানান, 33,000 মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকবে। 24 ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। আর আমাদের থেকে আনসারের সদস্য আমার সদস্যরাও থাকবে এবং তারাও এই 24 ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো ধরনের কোনো রকমের কোথায় সমস্যা না হয়। পূজার পাশে মেলার নামে যেন মদ গাঁজার আসন না বসে, সে বিষয়েও ব্যবস্থা নেয়ার কথা জানান উপদেষ্টা। পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাঁজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে, কোনো রকমের কোনো মেলা হবে না, বাট ওই ছোটখাটো 2-1টা দোকান থাকতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশৃঙ্খলা রোধে সর্বোচ্চ সচেতন থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। সশস্ত্র বাহিনী থাকবে, পুলিশ থাকবে, আনসার থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে। বর্ডারের পূজা মণ্ডপগুলিতে মেইন দায়িত্বটা বিজিবির উপরেই বর্তায়। আমরা তো যেই লিস্টটা পাই ওই লিস্টের উপরেই আমরা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলি নিয়োগ করি, কিন্তু হঠাৎ দেখা গেল এক জায়গায় একটা শুরু করে দিল, ওটা হলে আবার আমাদের জন্য অসুবিধা হয়ে যায়। এই জন্য ওনাদের কাছে আমরা রিকোয়েস্ট করেছি, আপনারা যেখানে যেটাই করেন না কেন আমাদের কাছে লিস্টটা আগে দিয়ে দিবেন, যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই জায়গায় আমরা দিতে পারি। সন্ধ্যা 7টার মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সভায়। বিসর্জনের সময়সীমা দেওয়া হয়েছে 7টার আগেই যেন বিসর্জনটা শেষ করতে পারে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেশের টাকা পাচার করে আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে বেশ আরাম আয়েশে দিন কাটাচ্ছেন বলে মন্তব্য করেছেন নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সচিবালয় এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, কিছু গোষ্ঠীকে আর্থিক সুবিধা দিতে প্রকল্পে অতিরিক্ত ব্যয় দেখাতো আওয়ামী লীগ সরকার। এমন কিছু প্রকল্প থেকে প্রায় 2,500 কোটি টাকা ব্যয় কমানো হয়েছে এক বছরে। চট্টগ্রাম বন্দরের অপারেটিং কার্যক্রম বিদেশি কোম্পানিকে দেয়া হলে সরকারের রাজস্ব বৃদ্ধি এবং প্রযুক্তিগতভাবে বাংলাদেশ লাভবান হবে বলে জানান উপদেষ্টা। এই বিদেশে থাকতেছে ভাই 1 বছর হয়ে গেছে, তাদের চেহারার মধ্যে কোনো ইয়ে দেখছেন? খাওয়া দাওয়া করতেছে, ফুর্তিতে আসে, একবার বেলজিয়ামে থাকে, তারপর লন্ডনে আসে, লন্ডন থেকে নিউ ইয়র্কে যায়। তো ও টাকা পাইছে কোথায়? এই দেশে কতজন জমিদারের পোলা পলিটিক্স আছে আমাকে হাতে গুনে দেখান তো। অনেক অপচয় হচ্ছে, শুধু এই মন্ত্রণালয় না, প্রায় সব জায়গায়। আপনি দেখছেন তো ওই দিন ওই প্ল্যানিং মিনিস্ট্রিতে বললো যে অনর্থক এই কতগুলো প্রকল্প
বিশাল বিশাল প্রকল্প তৈরি হচ্ছে, ফর নাথিং, নোবডি নোজ। কেন এখন এগুলো যখন এগুলো নিয়ে ইনভেস্টিগেশন হওয়া উচিত, হাউ দিস ওয়েস্টেজ অফ দি গভর্নমেন্ট মানি। জলবায়ু পরিবর্তনের প্রভাব বা ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগামী মাসে IMF এর বার্ষিক সভায় $5 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ক্ষোভ জানিয়ে বলেন, দাতাদের কাছ থেকে $1-2 বিলিয়ন পেতে ঘাম বেরিয়ে যায়। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জলবায়ুর পরিবর্তনের কারণে আঞ্চলিক অস্থিরতা বাড়ছে। PKSF ভবনে জলবায়ু অর্থায়ন সংক্রান্ত প্রতিবেদন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শরফুল আলমের রিপোর্ট। ভাটির দেশ হিসাবে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের শীর্ষ তালিকায় বাংলাদেশ। বৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, খরা, ঝড়, ঘূর্ণিঝড়ের প্রতিনিয়ত বিপর্যস্ত হচ্ছে উপকূলের জীবনযাত্রা। প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষায় ওইসব অঞ্চলের মানুষ জীবন সংগ্রাম করে টিকে আছেন। আর এসব কারণেই বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এখনো অনেকটাই বিদেশি ঋণ নির্ভর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন কোনো কিছু নাই যে ক্লাইমেট চেঞ্জ আমাকে এফেক্ট করছে না, কিন্তু এই গল্পগুলো তো আমরা বাইরে বলছি না। এবং ফলে আমরা যে ফান্ডিংটা পাওয়ার কথা, সেই ফান্ডিং এর জন্য আমরা বড় রকমের কেস বিল্ড আপ করতে পারছি। ক্লাইমেট চেঞ্জ আপনার রিজিওনাল ইনস্টেবিলিটি তৈরি করে। আমাদের আশেপাশে যে এই ধরনের সোশ্যাল টেনশন বা এগুলোর সাথে ক্লাইমেট চেঞ্জ জড়িত। এই জিনিসগুলো আমরা যদি অ্যাড্রেস না করি, তাহলে যেটা হবে যে অনেকটা ইস্যুগুলো ভবদহের মতো চাপা পড়বে। অনুষ্ঠানে সরকারের নীতি নির্ধারকরা জানান, বাংলাদেশে জলবায়ুর বিরূপ প্রভাবের ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য আন্তর্জাতিক অঙ্গন জানে না। তাই জলবায়ু পরিবর্তনে দায়ী দেশগুলো থেকে পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। আগামী মাসে IMF এর বার্ষিক কনফারেন্সে এই বিষয়ে ঋণ সহায়তা চাওয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা। সাহায্য সহায়তা দলে সেটা আসছে না। আর বাংলাদেশে $30 বিলিয়ন, আমাদের 1-1.5 বিলিয়ন IMF থেকে আনতে আমাদের জান বেরিয়ে যায়। 1 মাস থেকে মাস কথাবার্তা বলতে হয়, মানে আমরা এবার $5 বিলিয়ন নেগোসিয়েশন করে। আর অতএব সহজে তো অর্থ আসবে না। অর্থ না আসলেও আমাদের নিজেদের সামর্থ্য নিজেদের মতো করে আমরা আশা করব। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের মধ্যে সমন্বয়ের তাগিদ দেন বক্তারা। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে নির্বাচন কমিশন এখনো সেনাবাহিনীকে কোনো প্রস্তাবনা দেয়নি। তবে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা দিতে সেনাবাহিনীর সার্বিক প্রস্তুতি রয়েছে। রাজধানীর স্টাফ রোডের অফিসার্স মেসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এ সময় সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সাম্প্রতিক সময়ের আলোচিত নানা ঘটনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এই সেনা কর্মকর্তা। বিস্তারিত জানাচ্ছেন GM তাসলিম। গত কয়েকদিন ধরে সেনাবাহিনীকে জড়িয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। এর মধ্যেই ডাকসু নির্বাচন সহ সাম্প্রতিক মব সন্ত্রাসের বেশ কয়েকটি ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সাম্প্রতিক নানা বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনা সদর দফতর। এই সময় মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও মিথ্যাচার ছড়ানো হচ্ছে। প্রোপাগান্ডা করে আসলে খুব একটা সুবিধা করতে পারবে না। আপনারা জানেন, এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে আমরা তাদের সকলের মঙ্গল কামনা করি এবং এই নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ পরিবেশে গণতন্ত্রের চর্চা হবে, এটাই আমরা চাই। এবং এই নির্বাচনের মাধ্যমে সুস্থ পরিবেশে যে নির্বাচনের চর্চা হোক, এটা আমাদের সকলের আশা। তিনি বলেন, মবের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মুক্তিযুদ্ধ এমনকি মুক্তিযোদ্ধাদের হেনস্থা করার কোনো সুযোগ নেই। তথ্য দিয়ে গুম কমিশনকে সহায়তা করছে না সেনাবাহিনী, এমন গুজব নিয়েও কথা বলেন কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। এমন একটু উদাহরণও দেখাতে পারবেন না যেখানে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে বাট আমরা যাইনি, বা সেনাবাহিনীর সামনে মব হয়েছে, সেনাবাহিনী কোনো অ্যাকশন নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তো আমাদের উপর আস্থা রাখেন, আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এ ধরনের ঘটনা আরও কমে আসবে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনী সহ সকল বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা একসাথে কাজ করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে নির্বাচন কমিশন থেকে এখনও কোনো প্রস্তাবনা আসেনি। তবে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা দিতে সেনাবাহিনীর সার্বিক প্রস্তুতি রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ইলেকশন কমিশন আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 137 জনে। এছাড়া গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে 573 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ বিভাগে 1 জন করে মোট 2 জন মারা গেছেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসোল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে লেখক, বুদ্ধিজীবী ও গবেষক বদরুদ্দিন উমরকে। দুপুরে মা বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে বদরুদ্দিন উমরের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। শেষবারের মতো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন প্রবীণ এই রাজনীতিবিদ। পরে তার মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। বাদ জোহর নামাজে জানাজার পর জুরাইনে মা বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়। প্রায় 1 মাস চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান লেখক, গবেষক ও বাম রাজনীতিবিদ বদরুদ্দিন উমর। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আর্থিক খাতের প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল বন্ধ না করতে তা চালু রাখার দাবি জানিয়েছেন আমানতকারীরা। বলেন, প্রতিষ্ঠানটি বন্ধ হলে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে লক্ষাধিক আমানতকারী। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে আমানতকারীরা বলেন, পিপলস লিজিং কোম্পানির ঋণ খেলাপি মালিক ও গ্রাহকদের বিপদে ফেলার জন্য এবং দায়ী ব্যক্তিদের বাঁচাতে প্রতিষ্ঠানটি বন্ধ করার ষড়যন্ত্র চলছে। এর আগে প্রতিষ্ঠানটি আরও একবার বন্ধ করা হয়েছিল জানিয়ে আমানতকারীরা বলেন, সে সময় থেকে উচ্চ আদালতের নির্দেশে পিপলস লিজিং চালু হলে কয়েক হাজার আমানতকারী তাদের অর্থ ফেরত পান। বর্তমানে কোম্পানিটি শেয়ার বাজারে প্রবেশ করেছে এবং ব্যবসা পরিচালনা করে লাভজনক পর্যায়ে আছে বলে জানান তারা। এই অবস্থায় কয়েকজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তির নিজ স্বার্থ রক্ষায় পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল কোম্পানিটি পুনরায় বন্ধ করে লক্ষাধিক গ্রাহককে বিপদগ্রস্ত না করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানান বিনিয়োগকারীরা। বর্তমান সরকারের নিকট আমাদের আকুল আবেদন, লিজিং থেকে লুটপাটে করা আত্মসাৎ করে যেটুকু সম্পদ আত্মসাৎকারীরা দেশে বিদেশে নিয়ে গেছে সেটা আপনারা উদ্ধার করুন। মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী 1400 কোটি টাকা আদায় করতে সহযোগিতা করুন এবং এই অর্থ আদায় করে নিরীহ আমানতকারীদের সম্পূর্ণ অর্থ ফেরত প্রদান করুন। ফিজিওথেরাপি দিবস উপলক্ষে ফিজিওথেরাপি পেশাজীবীদের জাতীয় সংগঠন বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন কয়েক হাজার ফিজিওথেরাপি চিকিৎসক ও শিক্ষার্থী। পরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোহাম্মদ তৌহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান, ভাইস প্রেসিডেন্ট ডাক্তার এম ইয়াসিন আলী, ডাক্তার প্রদীপ কুমার সাহা, ডাক্তার তোফায়েল হোসেন। এছাড়াও নিটোর ফিজিওথেরাপিস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার রুহুল আমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার খেলার খবর।
জাতীয় দলের পাইপলাইনকে সমৃদ্ধ করতে এনসিএল ক্রিকেট ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রাজধানীর একটি হোটেলে এনসিএল এর গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে একথা বলেন বিসিবি সভাপতি। অনুষ্ঠানে বিসিবি পরিচালক, অংশগ্রহণকারী 8টি দলের অধিনায়ক, স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং জাতীয় দলের সাবেক অধিনায়করা সহ অনেকেই উপস্থিত ছিলেন। রাজশাহী, বগুড়া এবং সিলেট এই 3 ভেন্যুতে হবে এবারের বিপিএল আসর। আগামী 14 সেপ্টেম্বর থেকে শুরু হবে এনসিএল টি20 লিগ। প্রতিদিন 2টি করে খেলা হবে। আগামী 3 অক্টোবর সিলেটে হবে ফাইনাল খেলা। বিপিএল টুর্নামেন্টের আগে স্থানীয় ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন এই টুর্নামেন্টের মাধ্যমে। এশিয়া কাপ খেলতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার 2 ধাপে ঢাকা ছাড়েন ক্রিকেটাররা। প্রথম গ্রুপ সকালে আর দ্বিতীয় বহর রাতে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ে। ক্রিকেটার, কোচিং স্টাফ সহ 29 সদস্যের দল গিয়েছে এশিয়া কাপ খেলতে। এরপর শুরু হবে লিটন দাসের দলের আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই এবং অনুশীলন। সংযুক্ত আরব আমিরাতে 9 সেপ্টেম্বর শুরু হবে টি20 ফরম্যাটের এই টুর্নামেন্ট। 11 সেপ্টেম্বর প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে টাইগাররা। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এই ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। সামাজিক মাধ্যম বন্ধের প্রতিবাদে জেনজি আন্দোলনে উত্তাল নেপাল। পার্লামেন্ট ভবন দখল, বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে নিহত 18। কাঠমান্ডু ও পোখরায় কারফিউ। ডাকসুতে ভোট উৎসবকাল, প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়। 8 শতাধিক বুথে পৌঁছেছে সরঞ্জাম। আজ রাত 8টা থেকে 2 দিন ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি। নির্বাচনের আগের দিন প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। প্রতিটি কেন্দ্রে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর 3 স্তরের নিরাপত্তা। দায়িত্ব পালন করবে বিজিবি। নির্বাচন বানচাল ও গণতান্ত্রিক ধারা ব্যাহত করার ষড়যন্ত্র চলছে। ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মেলনে তারেক রহমান। নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান। এবার সারা দেশে 33,000 পূজা মণ্ডপ। দুর্গোৎসব উদযাপনে নাশকতার হুমকি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সর্বোচ্চ সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় আইএমএফ এর কাছে $5 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ, জানালেন অর্থ উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।